চেহারা গোপন করে রাখা কাজের লোকের প্রতি বিন্দুমাত্র আগ্রহী নয় অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি তো এত বারবার করে এজেন্সিকে বিরক্ত করছিলে, রাই হয়তো বা এজেন্সি তোমার চাপে পড়ে ওনাকে পাঠিয়ে দিয়েছে, তুমি ওনাকে এত জেরা করছো কেন বলো তো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই তুই এখনও বোকাই রয়ে গেলি, তুই এখনও সতর্ক হলি না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তার সত্ত্বেও রাই এরকম করে মুখ আড়াল করে রেখেছে। সে যদি তার পরিচয় গোপন করতে এতটাই আগ্রহী হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমি বিন্দুমাত্র আপনাকে আমার ওয়াইফের জন্য রাখতে ইন্টারেস্টেড না। কারণ বলা তো যায় না যে আপনার মুখোশের আড়ালে আসলে কে লুকিয়েছে, সেটা আমার এখনও পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার সন্দেহ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে একদমই রাখতে আগ্রহী না। আপনি আপনার মতো করে অন্য কোথাও কাজ খুঁজুন। অন্যদিকে যখন রাত হওয়া মাত্র রাইয়ের হঠাৎ করেই পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়, রাই কাঁদতে থাকে যন্ত্রণায়। ঠিক সেই মুহূর্তে রাইয়েরকে এক মুহূর্তে অপেক্ষা না করে অনির্বাণ যখন রাইকে নিয়ে রাতের বেলা হসপিটালে ছুটে যায়। অন্যদিকে স্রোত সার্থক থেকে শুরু করে সকলে হসপিটালে ছুটে যাওয়া মাত্রই ডক্টর বলতে থাকে যে দেখুন ওনার পেট যন্ত্রণার কারণটা এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি না, ওনার কতগুলো টেস্ট করানো হবে, তারপরে আমরা গিয়ে আপনাকে আসলে ফাইনাল রেজাল্টটা দিতে পারবো যে আসলে ঠিক ওনার কী হয়েছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে স্রোত সার্থক তোমরা তো ডক্টর, তোমরা না হয় একটু ভেতরে গিয়ে দেখো না যে তোমাদের রাই দিদিভাই ঠিক কী হয়েছে, ওর কেন দুম করি মাঝরাতে এরকম যন্ত্রণা শুরু হয়ে গেলো বলো তো। আমার পক্ষ থেকে কোনো রকম ভুল হয়েছে বা খাবারে কোনো ত্রুটি ছিল তার জন্য একটু জিজ্ঞেস করো না ডক্টরকে। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন স্রোতকে ডক্টর গিয়ে জিজ্ঞেস করে, ঠিক সেই মধ্যে ডক্টর বলতে থাকে যে দেখুন এখনও পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু ক্লিয়ার করে বলতে পারছি না, আমরাও রিপোর্টের অপেক্ষায় আছি। অন্যদিকে যখন রাইয়ের কাছে গিয়ে রাইয়ের ক্যান ফেলা মাত্র অনির্বাণ রাইয়ের হাত চেপে ধরে এবং বলতে থাকে যে রাই তোমার প্রতি যথেষ্ট পরিমাণ অবহেলা হয়ে গিয়েছে, আমি কোনো মতে তোমার প্রতি কোনো রকম কোনো অবহেলা করতে চাই না, তাই যত শীঘ্রই সম্ভব আমি বরঞ্চ সেই কাজের লোকটাকে তোমার জন্য রেখে দেবো এবং সে প্রত্যেকটা অক্ষরে মিলিয়ে তোমাকে প্রত্যেকটা ডায়েট মিল তোমাকে অ্যাকুরেটভাবে দিবে, সেটাই বরঞ্চ বেটার হবে। আমি বড্ড বেশি হয়তো বা তোমাকে নিয়ে প্যানিক হয়ে গিয়েছি, বিধায় আজকে তোমার এই অবস্থা। আমার হাতে রান্নাটা হয়তো বা তোমার স্যুট করেনি, তার জন্য হয়তো বা তোমার পেটে এতটা যন্ত্রণা করছে। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ এইসব করে কী লাভ হবে বলো তো, তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ করছো, হয়তো বা কোনো একটা সমস্যা হয়ে গিয়েছে তাই হয়তো বা এরকম হচ্ছে। আর এরকম ট্রাইমেস্টার চলাকালীন এরকমটা হয় অনির্বাণ, তুমি এত উত্তেজিত হয়েও না তো। অন্যদিকে স্রোত চলে আসা মাত্রই বলতে থাকে যে না রে দিদিভাই কিছু একটা তো ভুল হয়েছে যার ফলেই তোর এতটা পেট যন্ত্রণা হচ্ছে, নয়তো বা এরকম সময় তো এতটা পেট যন্ত্রণা হওয়ার কোনো মানেই হয় না। আমি ডক্টরকে জিজ্ঞেস করেছি, ডক্টর একই কথা বললো যে সেও রিপোর্টের দিকেই তাকিয়েছে। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে ভাগ্যিস এখন নীলাঞ্জনা নেই, নয়তো বা নীলাঞ্জনা থাকলে ও যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কথাটাকে বাড়িয়ে চাড়িয়ে কত কিছুই না করার চেষ্টা করতো। অন্যদিকে বাড়িতে বসে নীলু বলতে থাকে যে এবার তো রাই দিদি ভাই তুই আমার পথ খুলে দিলি, কারণ এবার আমি খুব ভালো করে জানি যে অনির্বাণ দাদাভাই আবারও আমারই খোঁজ করার চেষ্টা করবে এবং আমার হদিশ লাগানো মাত্রই আমি দৌড়ে আর অনির্বাণ দাদাভাইয়ের কাছে ছুটে যাবো এবং ও বাড়ির চাকরিটা যে আমার ফাইনালি পাওয়া হবে সেটা আমি খুব ভালো করেই জানি। ভাগ্যিস তুই ঠিক সময় মতন অসুস্থ হয়েছিলিস, নয়তো বা যে আমার কী হতো। আমি তো ভেবেছিলাম যে হয়তো বা এখানেই আমার প্ল্যানটা ফেল হয়ে গেল, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে নতুন করে আমার প্ল্যানটা আবার এক্সিকিউট করতে হচ্ছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।